নমস্কার। বর্তমান সরকারের কাছে আমি বৃদ্ধ মানুষ, আমি বৃদ্ধ বয়সে কিছু প্রার্থনা করছি বর্তমান সরকারের কাছে। সেই প্রার্থনাটি আপনারা মন দিয়ে শুনুন, যদি সঠিক মনে হয় সবার কাছে শেয়ার করে দিন। আমার কথাটি হচ্ছে, মধ্যবিত্ত মানেই কিন্তু বড়লোক নয়, মধ্যবিত্ত মানেই কোনো সুযোগ সুবিধার প্রয়োজন নেই এমনও নয়। সাধারণ মানুষের শ্রম, অর্থ এবং সম্মানের মূল্যও কিন্তু আছে, এটা বর্তমান সরকারের বোঝা উচিত। কেন বলছি কথাগুলি, সেগুলো আমি প্রথম থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক, একজন বৃদ্ধ নাগরিক হিসাবে আমি দুটি বিষয় নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আপনারা যদি একমত হন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমত, সেই দুটি বিষয় কি? সেই দুটি বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা। কারণ এই দুটি প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, যে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, যে অসন্তোষ তৈরি হয়েছে, তা আর লুকিয়ে রাখার মতো নয়। সেই জন্যেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, যদি আয়ুষ্মান ভারতের কথায় আমি প্রথমে আসছি, তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই প্রকল্প কি সত্যিই সকলের জন্যে, নাকি বেছে বেছে কিছু মানুষের জন্যে? আয়ুষ্মান ভারত প্রকল্পটা কি সকলের জন্যে, নাকি বেছে বেছে কিছু মানুষের জন্যে? বিভিন্ন গ্রাম শহর, বিভিন্ন এলাকায় জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল মানুষের বিভিন্ন সরকারি প্রকল্পের নাম তারা নথিভুক্ত করাতে পারবে। যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সমস্ত রকম মানুষ তার সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন। কিন্তু আমিও সেখানে গিয়েছিলাম, বাস্তবে সেখানে কি দেখলাম না, সেখানে গিয়ে দেখা গেল যে এক এক জায়গায় এক এক রকমের কথা বলা হচ্ছে। কোথাও বলা হচ্ছে PHH, AAY এবং নির্দিষ্ট কিছু রেশন কার্ডধারীদের জন্যে ফর্ম জমা দিতে হবে না, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়িতে গিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে আসবেন। আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে কি না, RKSY1, RKSY2 এই রেশন কার্ডধারীদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরকে তাদের ফর্ম জমা নেওয়া হবে না। আবার কোথাও কোথাও বলা হচ্ছে ফর্ম জমা দিন, কিন্তু পাবেন কিনা তার কোনো ঠিক নেই। এটা বিভিন্ন রকমভাবে মানুষকে হ্যারাস হতে হয়েছে। ফলে সাধারণ মানুষ বুঝতেই পারছিল না যে প্রকৃত নিয়মটা কি। এখন আমার প্রশ্ন, আমি একজন বয়স্ক মানুষ, আমার প্রশ্ন হচ্ছে এই বিভাজনটা কেন? নির্বাচনের আগে বলা হয়েছিল মানুষের মধ্যে কোনো ভাগাভাগি হবে না, কিন্তু আজ দেখা যাচ্ছে একের পর এক প্রকল্পে শ্রেণী বিভাগ তৈরি করা হচ্ছে। রেশন কার্ডের ধরন দেখে স্বাস্থ্যসেবার অধিকার নির্ধারণ করা হচ্ছে। কেন হচ্ছে এটা? কেন হচ্ছে এটাই আমার প্রশ্ন। আয়ুষ্মান ভারতের ফর্মে এমন অনেক প্রশ্ন রাখা হয়েছে যেখানে অধিকাংশ সাধারণ মানুষের উত্তর না হবে। যেমন প্রশ্নগুলো কি, দু একটা আমি উদাহরণ দিচ্ছি। যেমন, পরিবারে কি শুধুমাত্র মহিলা সদস্য আছেন? পরিবারে কি প্রতিবন্ধী সদস্য আছেন? পরিবারে কি এমন কেউ আছেন যিনি বর্জ্য পরিষ্কার বা ম্যানুয়াল স্যানিটেশনের কাজ করেন? এইরকম অনেক প্রশ্ন সেই ফর্মে আমি দেখেছি। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য যদি সবচেয়ে দরিদ্র মানুষকে চিহ্নিত করা হয়, এই প্রশ্নগুলোর করার উদ্দেশ্য যদি সবচেয়ে দরিদ্র মানুষকে চিহ্নিত করার জন্য হয়ে থাকে, তাহলে সরকার সরাসরি সেটা বললেই পারত। তাহলে এত বড় বড় ক্যাম্প করার কি প্রয়োজন ছিল? এই জনকল্যাণ শিবির করার কি প্রয়োজন ছিল? সরকার চাইলেই সরাসরি সমীক্ষা চালিয়ে সেই পরিবারগুলোকে চিহ্নিত করে নিতেই তো পারত। আমার নিজের ক্ষেত্রেই দেখেছি ফর্মের অধিকাংশ উত্তর আমাকে না দিতে বলা হয়েছে, কারণ আমি না একজন ধনী, আবার না একেবারে নিঃস্ব। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা আমি কষ্টে সংসার চালাই, টুকটাক কাজ করি, কর দিই। অর্থাৎ কর দিই মানে কি, আমি সাধারণভাবে জিএসটি বা এই ধরনের কর, যে কোনো কর তো সব মানুষকেই দিতে হয়। আপনি দোকান থেকে কিছু কিনতে গেলে তাহলেও আপনাকে কর দিতে হবে, প্রত্যেকটা তার একটা ট্যাক্স ধার্য করা থাকে। সুতরাং ভবিষ্যতের জন্যে এগুলো আমি করি এবং আমাকে লড়াই করতেই হচ্ছে। তাহলে মধ্যবিত্ত হওয়াটা কি আজকে অপরাধ? আমি মধ্যবিত্ত, এটাই কি আমি অপরাধ? একটা পরিবার দুবেলা ভাত খেতে পারে, তাই কি তার স্বাস্থ্যসেবার প্রয়োজন নেই? একটা পরিবার দুবেলা দুমুঠো ভাত তার জোটে,
তাহলে কি তার স্বাস্থ্যসেবার প্রয়োজন নেই? একজন মানুষ প্রতিদিন কাজ করেন বলেই কি তিনি কোনোদিন অসুস্থ হবেন না? এটা কখনো হতে পারে? আমারও তো একটা অধিকার রয়েছে, পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়, আমার পরিবারের কোনো যদি সদস্য অসুস্থ হয়, তাকে হাসপাতালে চিকিৎসা করার অধিকার তো আমার রয়েছে। স্বাস্থ্যসেবা কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রেশন কার্ডধারীদের জন্য? এটা ভাবা কিন্তু অত্যন্ত দরকার বর্তমান সরকারের। যে প্রশ্নটা আমি করছি সেটা হচ্ছে, স্বাস্থ্যসেবা কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রেশনধারী কার্ডধারীদের জন্যে? আমি আগের সরকারের ভালো মন্দের কথা বিচার করতে চাইছি না, কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তত এমন বিভ্রান্তি বা শ্রেণীভেদ ছিল বলে আমার জানা নেই। আমার নিজের আত্মীয়দের মধ্যে এরকম আমি কয়েকজন মানুষকে দেখেছি যারা লক্ষাধিক টাকার চিকিৎসার সুযোগ পেয়েছেন ওই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। তখন কেউ জিজ্ঞাসা করেনি আপনার কী ধরনের রেশন কার্ড, এটা কিন্তু তখন কেউ জিজ্ঞাসা করেনি। আজ আবার নতুন করে ফর্ম, নতুন করে ক্যাম্প, নতুন করে বিভ্রান্তি, এগুলো হঠাৎ কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ বয়সে মাথাটা সব ঘোট পাকিয়ে যাচ্ছে। আমি ফর্ম নিয়েছি, জমাও দিয়েছি, কিন্তু ভরসা কতটুকু আছে সেটা আমি জানি না। যদি আয়ের ভিত্তিতে সুবিধা নিতে হয় তাহলে আয়ের নথিগুলো যাচাই করুন, ভেরিফিকেশন করুন, কিন্তু শুধু রেশন কার্ডের শ্রেণী দেখে স্বাস্থ্যসেবার অধিকার নির্ধারণ কেন বলুন তো? এই প্রশ্নটা আমি সরকারের কাছেই করছি। স্বাস্থ্যসেবার অধিকার নির্ধারণ কেন রেশন কার্ড দেখে? এরপর যদি অন্নপূর্ণার যোজনার কথায় আমি আসি, সেখানেও সাধারণ মানুষের দুর্ভোগ আর কষ্টের সীমা নেই। কেন, সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচনের আগে বলা হয়েছিল ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। পরের সরকার ক্ষমতা আসার পরে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবেই সরাসরি অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবেন, এটা নির্বাচনের আগে বলা হয়েছিল। তারপর শুরু হলো একের পর এক শর্ত দেওয়া। প্রথমে বলা হলো ডিবিটি লিঙ্ক করাতে হবে। মানুষ ব্যাংকে গিয়ে লাইন দিয়ে ডিবিটি লিঙ্ক করালো। এরপর বলা হলো ভেরিফিকেশন করাতে হবে। তারপর আবার নতুন করে ফর্ম পূরণের নির্দেশ হলো। মানুষ সব করলো, কারণ মানুষ ভেবেছিল এত কিছু করার পরেও অন্তত প্রাপ্য টাকা সময় মতো তারা পাবেন। কিন্তু বাস্তবে কি হলো? আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে কিছু মানুষ টাকা পেয়েছিল। আমার পরিচিত কিছু আত্মীয় স্বজন আছে বা আমার এলাকার মধ্যে, তারা কেউ টাকা পেয়েছেন, কিন্তু তারপরেও আমি দেখেছি অনেকেই টাকা তাদের ঢোকেনি। তারপরেও কাউকে হাত পেতে টাকা পেতে দেখিনি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের কমেন্টে অসংখ্য মানুষ লিখেছেন তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। অনলাইনে আবেদন করা হোক কিংবা অফলাইনে, সবেতেই অপেক্ষার শেষ নেই। তারপরেও বলা হচ্ছে কিছু মানুষ পাবেন, কিছু মানুষ পাবেন না। নানান রকমের বিষয় দেখানো হচ্ছে কারা কারা পাবেন, কারা কারা পাবেন না। ফলে মানুষ আবার নতুন করে দৌড়ঝাঁপ শুরু করেছে। কেউ অফলাইনে আবেদন করে আবার অনলাইনে আবেদন করছেন, কেউ সাইবার ক্যাফেতে যাচ্ছেন, সেখানেও কেউ 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা খরচা করে ফর্ম ফিল আপ করছেন। জেরক্স কপি, ব্যাংকে যাতায়াত, পঞ্চায়েত, পৌরসভা, বিভিন্ন বিডিও অফিস, সব জায়গায় দৌড়ঝাঁপ করতে করতে মানুষের সময় নষ্ট হচ্ছে, মানুষের শ্রম নষ্ট হচ্ছে, মানুষের অর্থ নষ্ট হচ্ছে। এই তিনটিই নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু মহিলাদের জন্য এই প্রকল্পটা, তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের এত বিস্তারিত তথ্য কেন চাওয়া হচ্ছে বলুন তো? সন্তানের তথ্য, শিক্ষাগত তথ্য, পারিবারিক তথ্য, এসবের প্রয়োজনীয়তাটা কী সেটাই তো আমি বুঝতে পারছি না। যদি ভবিষ্যতের কোনো পরিকল্পনার জন্য এই তথ্য নেওয়া হয়, তাহলে অন্তত মানুষের প্রাপ্য টাকাটা আগে দেওয়া উচিত নয় কি? প্রাপ্য টাকাটা আগে দেওয়া হোক, তারপরে সমস্ত পরিকল্পনা নেওয়া হোক, যদি ভবিষ্যতের জন্য হয়। অনেকের কাছে এই টাকাটা সামান্য বলে কিন্তু মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই টাকাটাই বহু মহিলার ওষুধ কেনার ভরসা, বহু মহিলার সংসারে ছোটোখাটো খরচ চালানোর সহায়তা, কিংবা সন্তানদের জন্য কিছু করার একটা সুযোগ। তাই এই টাকা সময় মতো না পাওয়া তাদের জন্য কিন্তু একটা বড় ক্ষতি, একটা বড় সমস্যা। মানুষের প্রশ্নটা খুবই সহজ, অন্নপূর্ণা যোজনা হোক কিংবা আয়ুষ্মান ভারত, এত বিভাজন কেন? কেন বারবার নতুন নতুন নিয়ম? কেন বারবার নতুন নতুন ফর্ম? কেন বারবার সাধারণ মানুষকে এইভাবে দৌড়তে হচ্ছে? এটাই সকলের প্রশ্ন। যোগ্য মানুষের অধিকার
তাই সরকারকে নিশ্চিত করতে হবে, স্বচ্ছ নিয়ম প্রকাশ করতে হবে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি অতি অবশ্যই দূর করা সরকারের প্রয়োজন। কারণ মধ্যবিত্ত মানুষ মানেই তারা কিন্তু বড়লোক নয়, মধ্যবিত্ত মানুষ মানেই কোনো সুবিধার প্রয়োজন নেই এমনও কিন্তু নয়। মধ্যবিত্ত মানুষের যেমন চিকিৎসারও প্রয়োজন আছে, সেই রকম তার কিছু সরকারের কাছে সুযোগ সুবিধা এতদিন পেয়ে এসেছে, সেটাও তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং সেটার তাদের এখন প্রয়োজনের পর্যায়ে চলে এসছে। তাই সাধারণ মানুষের সময়, সাধারণ মানুষের এই যে পরিশ্রম, সাধারণ মানুষের অর্থ, সাধারণ মানুষের সম্মান, এগুলো কিন্তু একটা মূল্য আছে। সরকারকে সেটা জোরহাত করে বলছি, সরকার সেটা ভেবে দেখুক। এই যে কথাগুলি তুলে ধরলাম সকলের সামনে, সকলের সামনে, যদি কথাগুলি সঠিক বলে থাকি সবাই শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে কথাগুলি সরকারের কাছে গিয়ে পৌঁছতে পারে, সরকারের ব্যাপারে নতুনভাবে চিন্তা ভাবনা করার সুযোগ করতে পারে। নমস্কার, ভালো থাকবেন।